ওর দিকে একবার চেয়ে জেনেটকে দেখতে পেয়ে ঘরে প্রবেশ করলো। কথা বলতে কষ্ট হচ্ছে এমনকি ফিসানে সুরে বলল, আপনার স্বামী টমকে নিয়ে গেছে মিসেস মুলার। আমি ঠেকাতে পারিনি। আমি জানতাম না, যখন জানলাম তখন আর লুকানোর রাস্তা ছিল না। 19। মেঝেতে পা রেখে দাঁড়াতে চাইল জেনেট, কিন্তু সোজা হওয়ার আগেই টলে গেল। কোলে তালু রেখে রিটার দিকে চেয়ে ও কাগজের মতো বিবন্ন মুখটা দেখে হার্ডির মনে হলো জ্ঞান হারাবে বুঝি। কথা বলতে মুখ হা করল, কিন্তু রা ফুটল না। বিছানার কিনারে বসে তাকিয়ে রইল ও রিটার দিকে, কিন্তু চোখে ফাঁকা দৃষ্টি। অনুভব করতে পারছে হার্ডি ওর মনের অবস্থা। বাচ্চাটার নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করে ব্যর্থ হয়েছে জেনেট। যা ভয় পাচ্ছিল ঠিক তাই ঘটল ওর কপালে। ছেলে মারা পড়লে জীবনে মুহূর্তের শান্তিও হারাম হয়ে যাবে বেচারির। রিক সাবেজের ফাঁসির চাইতে অনেক অনেক গুণ বেশি মারাত্মক প্রভাব পড়বে জেনেটের জীবনে। কি হয়েছিল রিটা? হার্ডির প্রশ্ন। আমার পাশের ছোট ঘরটায় ঘুমাচ্ছিল টম, বলল রিটা। ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে শুতে গেছি আমি। বাবা রোজই প্রায় মাঝরাতের পর লিভারি স্টেবল থেকে ফেরে। জোনাথনের বারে গেলে কখনো কখনো আরও দেরি হয়। তার জন্যে অপেক্ষা করার দরকার পড়ে না আমার, তাই আজও করিনি। আমার ঘরের দরজাটা খুলে রেখেছিলাম যেন রাতে টমের ঘুম ভেঙে গেলে আওয়াজ পাই। জেনেটকে এক নজর দেখে হার্ডির দিকে চাইল আবার। মিস্টার মুলার বাবার জন্যে দাঁড়িয়েছিল বাইরে। তাকে বলেছে তাদের স্বামী স্ত্রীর নাকি সারা রাতের জন্যে বাইরে থাকার কথা ছিল, তাই টমকে রেখে গেছিল এ বাসায়। এখন যাওয়া হচ্ছে না বলে বাচ্চাকে নিয়ে এসেছে। বাবা সরল মনে তাকে ঘরে নিয়ে এসেছে। তার দোষ নেই, দোষ আমার, তাকে জানানো হয়নি। ভেবেছিলাম রাতে এলে জানাবো, কিন্তু এমন ঘুমালাম যে কোন ফাঁকে বাচ্চা পাচার হয়ে গেল টেরও পেলাম না। ঘুমটা কেন যেন ভেঙে গেল, হয়তো দুঃস্বপ্ন দেখে। সঙ্গে সঙ্গে টমের কথা মনে পড়ল। উঠে গিয়ে দেখি নেই। দৌড়ে গেছি বাবার ঘরে। তার মুখে সব শুনলাম। সে আমার কথা শুনে আকাশ থেকে পড়ল। আমার বোকামির জন্যে এমনটা ঘটল। আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। জেনেটের দিকে ক্ষমা প্রার্থনার চোখে চাইল, কিন্তু জেনেট নিশ্চুপ। শূন্য দৃষ্টিতে রিটাকে তখনও দেখছে সে। হার্ডির সন্দেহ হলো এতক্ষণ কি কথা হলো হয়তো তাও শোনেনি জেনেট। এখন আর এ নিয়ে ভেবে কোনো লাভ নেই রিটা, বলল হার্ডি। তুমি তোমার বাসায় যাও। হয়তো নিজের বিছানায় ঘুমাচ্ছে এখন টম। দরজার দিকে পা বাড়িয়েও থমকে গেল রিটা। ঘুরে দাঁড়িয়ে জেনেটের উদ্দেশ্যে চাইল, কি করবে নিশ্চিত নয় যেন। তুমি যাও রিটা। ওর বাহু ধরে ঘর থেকে হলে পৌঁছে দিল হার্ডি। তুমি তোমার বাসায় চলে যাও। মিসেস মুলারের মন ভালো নেই। আমি গিয়ে ওর বাসায় দেখে আসব। টমকে ওখানে পাওয়া যাবে জানি আমি। আপনি জানেন না তাই বলছেন, বলল মেয়েটি। মিস্টার মুলারের বাসায় দীর্ঘদিন না থাকলে কেউ বুঝবে না সে কেমন লোক। খুব নিষ্ঠুর ধরনের লোক আমি জানি। কি যে করে বসবে কে জানে। কাঁদতে শুরু করলো। ওর কাঁধ চাপড়ে দিল হার্ডি। আমি ভালো করেই চিনি তাকে রিটা। আমি এখনই যাচ্ছি, তুমি সোজা বাসায় চলে যাও। তুমি কিংবা তোমার বাবা ও বাড়িতে যেও না। মুলার একা আছে, হয়তো নার্ভাস হয়ে গুলি করে বসবে। ওকে এক মুহূর্ত নিরীক্ষা করে চোখ মুছে হেঁটে চলে গেল রিটা। ঘরে ফিরে এলো হার্ডি। আমি টমকে বাসা থেকে নিয়ে আসছি। ও তো ওখানে থাকবে, কি বলো? হ্যাঁ, বলল জেনেট। সংবিত ফিরে পেয়েছে এতক্ষণে। ওখানেই থাকবে। গার্ড অন্ধকারকে ভয় পায়। দিনের আলো না ফুটলে টমকে নিয়ে কোথাও যাবে না ও। তখনও যাবে কিনা সন্দেহ। ও চাইবে মাথা নিচু করে ওর পায়ে গিয়ে লুটিয়ে পড়ি আমি। সেটা করলে ভাববে জিত হয়েছে ওর, সমাজে মুখ রক্ষা হবে। আর না করলে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। অতি কষ্টে ঢোক গিলল জেনেট।
আমার একা যাওয়াই ভালো রন, তুমি গেলে ও আরও ক্ষেপে যাবে। ওর মাথার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো এমনও বলতে পারে আগে রিকের ফাঁসি হবে, তারপর টমকে আমার কোলে তুলে দেবে। কি বলবে জানি না, শুধু এটুকু জানি নাকে খত দিয়ে আমাকে যেতে হবে ওর কাছে। টমকে বাঁচাতে দরকার হলে তাই করব আমি। আমি যাব তোমার সঙ্গে, বলল হার্ডি। তোমাকে একা যেতে দিতে পারি না, ও তোমাকেও খুন করে ফেলবে, তারপর হয়তো আত্মহত্যা করে বসবে। ও সুস্থ স্বাভাবিক লোক না জেনেট, আত্মহত্যা কখনোই করতে যাবে না ও, বলল জেনেট। আমাকেও মারবে না, মারবে শুধু টমকে। আমাকে কষ্ট দেয়াই উদ্দেশ্য যখন। মাথা নাড়ল হার্ডি, সন্দেহ প্রকাশ করলো জেনেটের কথায়। গার্ড মুলার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এত সব বিচার বিবেচনা তার কাছ থেকে আশা করা যায় না। জেনেট ওর কাছে ফিরে গিয়ে করজোরে ক্ষমা না চাইলে ওকে এবং বাচ্চাটাকে ধ্বংস করে দেবে সে, তবু সমাজের চোখে খাটো হবে না। যে লোক জীবন কিভাবে যাপন করতে হয় জানে না, নিজের আত্মার কাছ থেকে যে সাহায্য পেতে শেখেনি, তার কাছ থেকে অন্য কিছু প্রত্যাশা করা ঠিক নয়। চলো যাওয়া যাক, বলল হার্ডি। ওর সঙ্গে তুমিই কথা বলো, ওকে জানানোর দরকার নেই আমি আশেপাশে আছি। তোমাকে বাঁচাতে হবে জেনে। তুমি মারা গেলে টম বেঁচে থাকলো এতিম হয়ে যাবে না ও, বেঁচে থাকলো ইতিম হয়ে যাবে না ও। মাথা ঝাঁকিয়ে উঠে পড়ল জেনেট। ঠিক আছে, দুজনেই যাব, কিন্তু একা আমি কথা বলবো ওর সঙ্গে। তুমিও গেছো জানলে মাথা গন্ডগোল হয়ে যাবে ওর। একই মত হার্ডিরও। কি ঘটবে কে জানে, ওখানে পৌঁছানোর আগে জানা যাবে না। রুম থেকে বেরিয়ে হল দিয়ে হাঁটার সময় জেনেটের দিকে চাইল এক পলক হার্ডি। মলিন দেখাচ্ছে মুখটা ওর, ভীষণ নার্ভাস বোঝা যাচ্ছে। তবে রিটা রানা দুঃসংবাদটার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছে। হার্ডি সেটুকুতেই খুশি। লবিতে নেমে থমকে দাঁড়ালো ওরা। ডেস্কের পাশে দাঁড়িয়ে জন হারকার, গুমরা চোখ ওদের উপর নিবদ্ধ, ফাটা মুখের সর্বত্র হার্ডির মুগুর পেটানোর ছাপ। নো ট্যাবল রন, বলল লোকটা। জেনেটের কাছ থেকে কপা সরে গেল হার্ডি। পিস্তলের বাটে ঝপ করে পড়ল ডান হাত। হারকারের সঙ্গে তর্কাতর্কি দূরের কথা বলারও মুড নেই ওর, কিন্তু খুন করে রাস্তা পরিষ্কার করতে হলে পিছপা হবে না সে। প্রথমে মাথায় খেলে গেল মুলার নিশ্চয় হারকারকে পাঠিয়েছে জেনেটকে বাড়িতে যেতে বাধ্য করতে। কি চাও তুমি? আমার সঙ্গে কিন্তু পিস্তল নেই, বলল হারকার। তোমার কাছে আসিনি আমি, এসেছি মিসেস মুলারের জন্যে। রিভলভার থেকে হাত ছড়াও। মুঠো শিথিল করল না এতটুকু হার্ডি। দরকার হলে তোমাকে কিন্তু আমি খুন করব হারকার, দরকার হলে তোমাকে কিন্তু আমি খুন করব হারকার। মুলারের কোনো বদমাইশি বুদ্ধির কারণে যদি এসে থাকো। আরে না, বলে উঠল হারকার। তুমি যা ভাবছো তা না। মুলার বদ্ধ উন্মাদ হয়ে গেছে। আমি অপু ছেলে অপহরণের মধ্যে নেই। এতদিন ভাবতাম বাচ্চাটাকে বুঝি ভালোবাসেও। তার মানে? চেঁচিয়ে উঠল জেনেট। বাসায় গেছিলে তুমি? মাথা নাড়ল হারকার। ওখান থেকেই আসছি। মুলারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। ওকে বলতাম রন হার্ডির সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছ তুমি। আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে চাইলে মারধর করেছে আমাকে রন। ভেবেছিলাম আমার সঙ্গে এখানে আসবে ও, কিন্তু কোনো কথা বলারই সুযোগ দিল না লোকটা। হাঁকিয়ে দিয়ে বলল, তোমাকে যেন জানিয়ে দিই, বাসায় ফিরে না গেলে বাচ্চা জ্যান্ত পাবে না তুমি। ফোলা ঠোঁট চাটল হারকার। এখানে এসে কি করি বুঝতে পারছিলাম না। তোমার ঘরে গেলে হার্ডি পিট্টি লাগাবে, তাই অপেক্ষা করছিলাম কারো মাধ্যমে খবর পাঠাবো তোমার কাছে মিসেস মুলার।
তাতে হার্ডিও আমার নাগাল পাবে না। এখানে কতক্ষণ হলো এসেছো? জানতে চাইল হার্ডি। বেশিক্ষণ না। রিটা টমসনকে বেরোতে দেখেছ? হার্ডির প্রশ্ন। মাথা নাড়ল হারকার। কাউকে দেখিনি। দেখলে মিসেস মুলারের কাছে খবর পাঠাতাম। জলদি করো তুমি মিসেস মুলার। তোমার স্বামী কিন্তু সত্যি সত্যি উন্মাদ হয়ে গেছে। তুমি একা যেও কিন্তু। আমি দেখছি হারকার, বলল হার্ডি। জেনেটের বাহু ধরে লবি পেরিয়ে দরজার দিকে এগিয়ে গেল ও। ডান হাতটা তখনও গান বাটে। রাস্তায় না নামা পর্যন্ত হারকারকে লক্ষ্য করবে বলে কাঁধের উপর দিয়ে পেছনে চেয়ে রইল। জেনেট রাস্তায় পৌঁছে এক ঝটকায় নিজেকে মুক্ত করে পাগলিনীর মতো ছুটল বাসার উদ্দেশ্যে। 20 ঘন ঘোর অন্ধকার। হোটেল আর জোনাথনের বার ছাড়া শহরের কোথাও একরত্তি আলো নেই। মেইন স্ট্রিট ছাড়ানোর পর আধার এমন জেঁকে বসলো, বোঝার সাধ্য নেই ঠিক কোথায় রয়েছে ওরা। হার্ডির সামনে সামনে দৌড়াচ্ছে জেনেট। একটা পাথরে হোঁচট খেয়ে এইমাত্র ধুলোয় মুখ থুবড়ে পড়ল। ওকে টেনে তুলল হার্ডি। তাড়াহুড়োর দরকার নেই, বলল মৃদুস্বরে। মাথা ঠান্ডা রাখো। এক হাতে ওকে জড়িয়ে ধরে রইল হার্ডি। জেনেটের মুখ এখন ওর বুকে। ওভাবে একটুক্ষণ থাকলো জেনেট। ফুসফুস করে শ্বাস নিচ্ছে। কাঁপুনি টের পেল ওর হার্ডি। হিস্টেরিয়াগ্রস্তের পর্যায়ে পৌঁছে গেছে প্রায়। শেষ পর্যন্ত নিজেকে সামলে রাখতে পারবে তো? এ মুহূর্তে কাঁপছে না আর জেনেট। তুমি ঠিকই বলেছ রন। আমি না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবে গার্ড। চড়াই বাইল ওরা। তারপর ক্ষণিকের জন্যে থমকালো লোহার ফেন্সের বাইরে। সুবিশাল বাড়িটা জরিপ করে নিল হার্ডি। রাতের আকাশে ওটার আউটলাইন অস্পষ্ট প্রায়। পার্লার ছাড়া কোথাও আলোর রেশ মাত্র নেই। হলের মেঝেতে একটা কার্পেট আছে না? হার্ডি শুধালো। হ্যাঁ। আমি তোমার সঙ্গে ঢুকবো, অনুচ্চ কণ্ঠে বলল। ওখানে দাঁড়িয়ে থাকলে টের পাবে না ও। বাচ্চাটা কোন ঘরে আছে জেনে নিও শুধু। বাকিটা আমি সামলাবো। আচ্ছা, বলল জেনেট। টমের দৌড়ঝাঁপ পছন্দ করে না ও। মনে হয় ওর ঘরে ঘুম পাড়িয়ে রেখেছে। যদি পারি ওকে তুলে নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, সায় জানালো হার্ডি। গেট খুলল জেনেট। কোকিয়ে উঠল কবজাগুলো। নিশুতি রাতে ভয়ঙ্কর শোনালো সেটা। মোলার সম্ভবত জেনে গেল জেনেট এসেছে। উঠোন পেরোলো ওরা। ধাপ বেয়ে উঠে এলো পড়ছে। সন্তর্পণে জেনেটকে অনুসরণ করছে হার্ডি। ভয় পাচ্ছে ওর দেহের চাপে তীব্র প্রতিবাদ জানাবে তক্তাগুলো। হাঁপ ছেড়ে বাঁচল ওরা আন্দোলনের হুমকি না দেয়। দরজা খুলে হলে পা রেখে ডাকলো জেনেট। গার্ড। এই যে পার্লারে সারা মিলল। টম কোথায়? হল থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো জেনেট। ফিরতেই হলো না? অহংকারী সুর ফুটল মুলারের কণ্ঠে। এসো, জানতাম হবে। যাকগে, ও ঘুমাচ্ছে। তুমি আর ঘর ছাড়বে না আশা করি। কি বোঝা গেছে? হ্যাঁ গার্ড, জবাব দিল জেনেট। কিন্তু ওসব কথা পরে, আগে টমকে দেখতে চাই আমি। কেন? সন্দেহ ফুটল গার্ডের গলায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তা না গার্ড, বলল জেনেট। বিশ্বাস হবে না কেন? কিন্তু মায়ের মন বোঝই তো। ওর জন্যে ভাবতে হবে না, ও ভালোই আছে। তুমি এসো এ ঘরে। ইতস্তত করছে জেনেট। হল আর পার্লারের মাঝে ঝুলন্ত পর্দার পাশে দাঁড়িয়ে হার্ডি। বুঝতে চাইছে বাচ্চাটাকে দেখতে দিতে রাজি হচ্ছে না কেন গার্ড। তবে কি নিজের ঘরে নেই টম? ওকে খুন করে কি পার্লারে লাশ আগলে বসে আছে লোকটা? হয়তো জেনেটকে দেখাতে চায়, তারপর ওকেও খুন করবে। পবিত্রী বসে জেনেটের কাঁধ চেপে ধরে দাঁড় করিয়ে রাখলো হার্ডি। কই, ডাকছি কানে যায় না? উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে গার্ডের কণ্ঠস্বর। হার্ডি উপলব্ধি করলো শোডাউনের এটাই মোক্ষম সময়, এবং তার বিশ্বাস গার্ড মুলারকে ঘায়েল করার একটা উপায় সে বের করতে পেরেছে। কোনো অবস্থাতেই এরকম খ্যাপাটে একটা লোকের কাছে জেনেটকে একা পাঠাতে পারে না ও। ফিসফিস করে বলল, তোমার কথা বলতে হবে না, আমি বলবো।
জেনেটকে অনুগমন করে পার্লারে প্রবেশ করলো ও ঘরের মধ্যখানে টেবিলের পাশে দাঁড়ানো গার্ড হার্ডিকে দেখে রক্ত উঠে এলো ওর মুখে। হাঁ করে চেয়ে রয়েছে, ভয় পেল স্টক না হয়ে যায়। 2 মুহূর্ত লাগলো ওর বিস্ময়টা কাটিয়ে উঠতে। তারপর মুখে ছুটল গালিগালাজের তুবড়ি। হার্ডির দিকে একটা হাত ছুঁড়ে দিয়ে খেকিয়ে উঠল, বেরিয়ে যাও তুমি। হারকারকে দিয়ে বলে পাঠিয়েছিলাম ওকে একা আসতে, দূর হও তুমি। ও তোমার কথা অমান্য করেনি, বলল হার্ডি। টমকে না দেখে স্বস্তির শ্বাস ফেলল। তার মানে বাচ্চাটা ওর ঘরেই আছে খুব সম্ভবত। আমি ওর উকিল হিসেবে একা আসতে নিষেধ করেছি। তুমি নিষেধ করার কে? গর্জন ছাড়ল গার্ড। ভারী এসেছে আমার উকিল। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি নাক গলাতে এসেছো কেন? তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও, নইলে জেনেটের সঙ্গে কোনো কথা নেই। আমি ওকে আমার মতো করে ফিরিয়ে নেব। সেখানে তুমি তৃতীয় কারো উপস্থিতি আমি সহ্য করব না। জেনেটের কাছ থেকে সরে দাঁড়ালো হার্ডি। পরিস্থিতি গোলাগুলির পর্যায়ে চলে গেলে জেনেট যাতে বিপদে না পড়ে। থরথর করে কাঁপছে গার্ড, থমথম করছে মুখের চেহারা। আত্মনিয়ন্ত্রণ হারিয়ে বসতে পারে যে কোনো মুহূর্তে, ভাবলো হার্ডি। আমি থাকছি, বলল ও। চুক্তি বা সমঝোতা যাই হোক আমার সঙ্গে করতে হবে। তুমি শর্ত মেনে সই করবে, তারপর বাচ্চাটাকে নিয়ে আমরা দুজনেই চলে যাব। তোমার সঙ্গে কিসের চুক্তি হে? চেঁচিয়ে উঠল গার্ড। ও আমার বিয়ে করা বউ। ও এ বাসায় থাকবে, বাচ্চা মানুষ করবে। কোনো বাকোয়াজ উকিলের চুক্তির ওর দরকার নেই। ও ডিভোর্স ফাইল করতে যাচ্ছে, বলল হার্ডি। আর যাবেই যখন খালি হাতে কেন? টাকার তো কোনো অভাব নেই তোমার। আমি ওকে পরামর্শ দেব সম্পত্তির অর্ধেকটা দাবি করতে। হাসার চেষ্টা করল গার্ড। অসম্ভব যেন প্রস্তাবটা। তোমার ঘটে একটু ঘিলু আছে ভাবতাম। আরে গাধা, ও আমাকে ছেড়ে যাচ্ছে, আমি না। ডিভোর্সের কেসই তো হয় না। আমি কোর্টে বলবো এত কিছুর পরেও ওকে ফিরিয়ে নিতে চাই। ও আর ফিরবে না। এবং জেনে রাখো ডিভোর্সের আবেদন করার মতো অজস্র গ্রাউন্ড আছে আমাদের। লেবু বেশি কষলিও না, গার্ড তিতা হয়ে যাবে। তোমার মুখোশ খুলে পড়বে সবার সামনে। কেন তুমি রিক সাবেসকে ঘৃণা করো জেনে গেছি আমি। তোমার চোখের সামনে ওর হাতে জেনেটকে কিভাবে তুলে দিই শিগগিরই দেখতে পাবে। আরও আছে, তুমি যে জেনেটকে খুন করতে চেয়েছিলে কোর্টে, সেটাও প্রমাণ হয়ে যাবে। কেট মরিসন সাক্ষ্য না দিলেও রিটা টমসন দেবে। একটা মরা লাশের হাতে জেনেটকে তুলে দেবে বলছো? হেসে উঠল গার্ড। দাও। আর রিটা টমসন ওসবের কিছুই কিন্তু দেখেনি। এই তো নিজের মুখেই স্বীকার করলে, সন্তুষ্টির সুরে বলল হার্ডি। আর রিটা যে দেখেইনি অত নিশ্চিত হচ্ছ কী করে? সে হলে ছিল না ঠিক জানো তুমি? মাথা নাড়ল হার্ডি। হয় চুক্তিতে এসো, নয়তো ন্যাংটো করে ছেড়ে দেব। ডেড হর্স আর তার এতদিনের সম্রাটকে নিয়ে হাসাহাসি করুক, তাই চাও তুমি? জর্জ গ্রিশাম আমার অন্তরঙ্গ বন্ধু, বলল গার্ড। গলায় লাগাম পরিয়েছে। কোর্টে কিচ্ছু করতে পারবে না তুমি। সুপ্রিম কোর্টে যাব, বলল হার্ডি। তাতে তোমার অপকীর্তির কথা আরও ছড়াবে। তোমাকে আমি গায়ে গু মাখিয়ে ওয়াশিংটনে নিয়ে যাব। এসব সহ্য করবে কিভাবে? শেষে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। আরে ধুর, বলল গার্ড। 3 জন মানুষকে শুধু কেয়ার করি আমি। রিক্সা বেঁধে জিপ বেরিয়ে যাচ্ছে আর ক ঘন্টা পর। আজ দুপুরের পর থেকে জেনেট যত খুশি ঢাক পেটাতে পারে, কেউ কান দেবে না। যে মেয়ে লোক স্বামী সন্তান ছেড়ে চলে যায় তার কথার দাম কী হে? বাচ্চাটাকে একাই মানুষ করব আমি। ওকেও ফিরিয়ে নিতে চেয়েছি। পাবলিক সেন্টিমেন্ট কোন দিকে যায় হাদারাম? বাচ্চাটাকে বাসায় নিয়ে এসেছি কি এমনি এমনি? না, তা আশাও করি না, বলল হার্ডি। কিন্তু তৃতীয় লোকটাকে এড়িয়ে যাচ্ছ তুমি, সবই জানি আমি। আর লোকে আমার কথা বিশ্বাসও করবে। কথাটা বিশ্বাস করি, বলল গার্ড এবং রিভলভার ড্র করল আচমকা। হার্ডি এটা আশঙ্কা করেছিল, কিন্তু ঠিক এ মুহূর্তটিতেই
যে ঘটবে বুঝে উঠতে পারেনি। ওয়েস্ট ব্যান্ডের নিচ থেকে এক ঝটকায় হাতে এসে গেল ওর রিভলভার। গার্ডকে ক্রোধে বিস্ফোরিত হতে না দেখে বিস্মিত হয়ে গেছে ও, এবং সে কারণে একটা মুহূর্ত দেরি করে ফেলল লোকটার চাইতে। ব্যাংকার একটা সুযোগই পেয়েছিল, মিস করলো। বুলেটটা হার্ডির মাথা ঘেঁষে পেছনে পর্দা ফুটো করে কবর নিল হলরুমের দেয়ালে। রিভলভার ফের লেবেল করার আগেই গার্ডকে গুলি করলো হার্ডি। বুকে গিয়ে বিঁধল বুলেট। পেছনে ঝাঁকি খেল লোকটা। টিগারে গার্ডের আঙুলের চাপে হার্ডির মাথার উপরে দেয়ালে লাগলো দ্বিতীয় গুলিটা। রিফ্লেক্স অ্যাকশন। এবার হাঁটু দুমড়ে পুড়ে কার্পেটে শটান পতিত হলো ওর দেহ। শিথিল আঙুল থেকে আগেই খসে পড়েছে রিভলভার। দেয়ালে আঘাত করা গুলিগুলোর প্রতিধ্বনি ফিরে এলো মুহূর্তের জন্যে। একই সঙ্গে পাউডারের ধোয়া কুণ্ডলি পাকিয়ে ভেসে উঠল সিলিংয়ের দিকে। এমনি সময় টমের কান্নার শব্দ সুবার্তা বয়ে আনলো মায়ের কানে। টম টম করে চেঁচাতে চেঁচাতে সিঁড়ি ভেঙে ছুটল জেনেট। হোঁচট খেয়ে পড়ছে, উঠে আবার দৌড়চ্ছে। হার্ডি রিভলভার হাতে গার্ড মোলারের পতিত দেহের কাছে হেঁটে গেল। যুগে পালস পরখ করতে দেখলো মারা গেছে ব্যাংকার। সিধে হয়ে ওয়েস্ট ব্যান্ডের নিচে অস্ত্রটা গুজে দিল ও। অদ্ভুত লাগলো নিজের কাছেই। আদালতের লোক হয়ে তাকে কিনা কেসটার সমাধান করতে হলো বন্দুকে। টেবিল থেকে প্রদীপটা নিয়ে উপরে গেল হার্ডি। খাটের পাশে হাঁটু গেড়ে বাচ্চাকে জড়িয়ে ধরে রয়েছে মা, তাকে অভয় দিচ্ছে। বুড়োতে প্রদীপ রেখে ওর পাশে বসলো হাঁটুতে ভর দিয়ে হার্ডি। মৃদু কণ্ঠে বলল, তুমি এখানে থাকো, ডক রাশকে নিয়ে আসি আমি। 21 7টা থেকে লোক ডেড হর্সে জড়ো হতে লাগলো ফাঁসি দেখতে। শহরের সীমান্তে যারা বাস করে তারা আসছে দলে দলে পায়ে হেঁটে। অন্যেরা কেউ ঘোড়ায়, কেউ বগিতে, ওয়াগনে বা ভাড়া করা ট্যাটু চেপে। এক উদ্যমী ছেলে ঝুড়ি ভর্তি পপকর্ন বেচে বেড়াচ্ছে। কোর্ট হাউজের ওপারে একটা খালি দোকানে লাঞ্চ কাউন্টার ফেলে বসেছে আরেকজন, মানে মেলার আমেজ। আয়োজন পুরোদমে উপভোগ করছে মানুষ। রন হার্ডি শেরিফের অফিসের দরজায় দাঁড়িয়ে শ্বাসের নিচে অভিশাপ দিল। আবাল বৃদ্ধ বনিতা কে আসেনি তামাশা দেখতে? নাতির হাত ধরে দাদু এসেছে, ছেলের বাগিতে চড়ে খুনখুনে বুড়ি মা, ট্যাট্টু ঘোড়ায় চেপে জোয়ান মর্দ। রিক্সাবেজের গলায় ফাঁস পরানো হবে। ভয়ঙ্কর ভঙ্গিতে বাঁকা হয়ে যাবে ওর মাথা, গাঢ় লাল দেখাবে মুখ, খসে পড়তে চাইবে চোখ দুটো কোটর ছেড়ে। আহ, দেখার মতো ব্যাপারই বটে, তিক্ত মনে ভাবলো হার্ডি। সার্কাস। ঘুরে হারকারের ডেস্কের দিকে এগোলো। আধবোঝা চোখে ওর দিকে চেয়ে রয়েছে শেরিফ। প্রতিহিংসার চাউনি গোপন করার চেষ্টা করেনি। ভোরে এসে হাজির হয়েছে এখানে হার্ডি। রিকের মুখে জেনেছে হারকার কাল ওর সাপার গ্যাস করেছে, ফলে 24 ঘন্টা পেটে দানা পানি পড়েনি ওর। শেষে হোটেলের ডাইনিং রুম থেকে উঁচু মানের নাস্তা নিজ হাতে এনে দিয়েছে ও রিককে। রিককে বাঁচাতে পারবে এমন আশ্বাস দেয়নি ও, শুধু বলেছে এখনও কাজ করে চলেছে। তারপর অফিস শেষে হারকারের অপেক্ষায় বসে থেকেছে। সে নিজে বা হুইটালের মাধ্যমে গভর্নরকে খবর দেবে না ঠিক করেছে। ফাঁসির আদেশ মুলতবি করানোর সম্ভাবনা জন হারকারের সবচেয়ে বেশি। তাকে দিয়ে কিভাবে ডাকাতে হবে গভর্নরকে জানা আছে হার্ডির। লোকটা শরীর টেনে টেনে অফিসে এসেছে এই অল্প কিছুক্ষণ আগে। 7টার মধ্যে না এলে হার্ডি বাসা থেকে ধরে আনতে যেত। অপেক্ষার নীতি নিয়েছিল ও। অভিজ্ঞতা থেকে জানে কাক ভরে যোগাযোগ করলে রেগে কাই হয়ে যায় গভর্নর। দুপুরের এখনও অনেক বাকি, কিন্তু লোকটা যদি রাজধানীতে না থাকে কিংবা তারের লাইন যদি কাজ না করে তবে এ দুক্ষেত্রে কী করবে এখনও সিদ্ধান্তে আসেনি হার্ডি। ডাক্তার রাসমোলারের লাশ সরানোর পর জেনেটকে কথা দিয়েছে হার্ডি ফাঁসি ঠেকাবে ও, যে কোনো উপায়ে।
কিন্তু গভর্নরের হস্তক্ষেপ ছাড়া কিভাবে তা সম্ভব ধারণা নেই ওর। কথা আরও আছে, অন্যায়ভাবে জনতার সম্ভাব্য আমোদ প্রমোদে বাধা দিলে মৃত্যু অবধারিত। ও অবশ্য আশাবাদী এ হ্যাপাটা তাকে পোহাতে হবে না। আজ দেরি করে ফেললে, বলল হার্ডি। ঘুম আসছিল না রাতে, গম্ভীর মুখে বলল হারকার। সারা গায়ে ব্যথা, কোনোদিন ভুলবো না আমি। ভুলো না, বলল হার্ডি। এখন আমি কি বলি শোনো। আর কদিন বাদে চাকরি ছেড়ে দিচ্ছ তুমি। বউকে নিয়ে ডেড হর্স থেকে চলে যাচ্ছ, কিন্তু তার আগে কটা কাজ আছে তোমার। জনতাকে ছত্রভঙ্গ করতে হবে। তাদের বলবে আজ ফাঁসি হচ্ছে না। আর তার আগে তোমার টেলিগ্রাফ করতে হবে গভর্নরকে, ফাঁসির আদেশ স্থগিত করাতে হবে। বিস্ময়ের ধাক্কায় হতবিহ্বল হারকার শত্রুভাব মিলিয়ে যাচ্ছে দ্রুত। কি বকছো এসব আবল তাবল? পাগল না পেট খারাপ? কোনোটাই না, যা বলছি করো, তীক্ষ্ণ স্বরে বলল হার্ডি। হাতে 5 ঘন্টাও নেই, জলদি করো। আর একটা কথা, রাতে কিন্তু গার্ড মারা পড়েছে আমার হাতে, সুতরাং থাক, আর ভয় দেখাতে হবে না। এতদিন তোমাকে মনে মনে অনেক জঘন্য গালাগাল দিয়েছি, বলল হতচকিত হারকার, কিন্তু কখনো গাধা বলিনি। এখন তো দেখছি তুমি তাই ভুল বললে, বলল হার্ডি। গভর্নরকে আমি চাইলেই তার করতে পারি, হুইটালও পারে, কিন্তু আমাদের কথা সে শুনবে কিনা সন্দেহ। তোমার কথা শুনবে। আমার মতো তুমিও জানো রিক নির্দোষ, সেটাই জানাও গভর্নরকে। আমি আরেকটা ট্রায়ালের সুযোগ পেলে ওকে ছাড়িয়ে আনতে পারবো, সেটাও তোমার জানা। তা জানা, বলল হারকার, কিন্তু বান্দির বাচ্চাটাকে ঝুলিয়ে ছাড়বো আমি। গভর্নরকে সব কথা বলতে গেলে আমার গলায়ও ফাঁস পড়বে, কাজেই সেটি হচ্ছে না। কোন দুঃখে বলতে যাব আমি নিজেও বেআইনে কাজে জড়িত ছিলাম। বলতে হবে তাই বলবে, সব জানতে তুমি। কিন্তু গার্ডের পয়সা খেয়ে উল্টোপাল্টা জায়গায় খুঁজে বেরিয়েছ টমকে। কিন্তু প্রমাণ যেহেতু করতে পারবো না, তাই ও লাইনে যাচ্ছিও না। তবে অন্য আরও ব্যাপার আছে যেগুলো প্রমাণ করতে পারবো। তাই একটা প্রস্তাব দিচ্ছি, শোনো। রাজি হলে তো ভালোই, নইলে ধুলোয় মিশিয়ে দেব তোমাকে। আমার গায়ে আবার হাত দেওয়ার চেষ্টা করলে? না, এ মুহূর্তে তা করব না, যদিও ইচ্ছের কমতি নেই। কিন্তু কি করব বলছি শোনো। সামনে ঝুঁকে পড়েছে হার্ডি, দৃষ্টি হারকারের মুখে নিবদ্ধ। উকিলের মুখের চেহারায় দীর্ঘ প্রতিজ্ঞার ছাপ। যা বলবে করে ছাড়বে বুঝতে বেগ পেতে হয় না। তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনব। এখন ভেবে দেখো ভালো করে হারকার। প্রথমে যাব তোমার বউয়ের কাছে, সব খুলে বলবো তাকে, তার মেন্সের কীর্তিকলাপ শুনে। নিশ্চয় খুশি হবে না সে? তাছাড়া হুইটালের ভোকাল তো আছেই, ফাটাফাটি নিউজ করবে। 2 নম্বরে আসছে মিসেস মুলার। সে কোর্টে সাক্ষ্য দেবে তুমি তাকে ধর্ষণ করেছ। ভাবছ মান মর্যাদার কথা ভেবে চুপ থাকবে? না, তা থাকবে না। 3 নম্বর হচ্ছে জজ গ্রিসামের সামনে বিচার হবে তোমার। জেনে রাখা ভালো, সে মিসেস মুলারের ভক্ত, আর ধর্ষণকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। বেশি না, মাত্র 20 বছরের সাজা দেবে তোমাকে। কুকড়ে গেল হারকার, তারপর বিস্ফোরিত হতে চেষ্টা করলো। আরে রাখো, তোমাদের ওই সব অভিযোগ ধোপে টিকবে না। গমগম করে উঠল ওর কণ্ঠ। আমি ওকে রেপ করিনি, তাছাড়া ও না ডাকলে ওর রুমে যেতামও না। যাতে টেকে সে ব্যবস্থা করা হবে, বলল হার্ডি। কোনো মহিলার আমন্ত্রণে তার ঘরে যাওয়ার অর্থ এই না তুমি যা খুশি তাই করবে। আমরা কিন্তু সবই দেখেছি। সে স্বেচ্ছায় নিজেকে তুলে দিয়েছে তোমার হাতে, তা তো না, বরঞ্চ ইজ্জত বাঁচাতে প্রাণপণে ঝুঁকছিল। দ্বিধা করছে হারকার, মরিয়ার মতো চেষ্টা করছে কোনো উপায় বেরোয় যদি। আমার হাতে নষ্ট করার মতো সময় নেই, বলল ধীরে ধীরে রন হার্ডি। মনে রেখো, গার্ড মোলার নেই যে তোমাকে জামিনে ছাড়িয়ে আনবে। তাই বলছি শিগগিরই টেলিগ্রাম করো, নইলে তোমার বউয়ের কাছে যাচ্ছি। তাকে যদ্দূর চিনি, সে মরলেও স্বীকার করবে না তুমি তার পাশে শুয়ে ঘুমাচ্ছিলে।
যখন আর কি নষ্টামির সময় তোমাকে হাতে নাতে ধরেছি আমরা। হারকার এখন কেচো। হাসি পেল হার্ডির। লোকটা জর্জ গ্রিশামের শাস্তির চাইতে দজ্জাল স্ত্রীর ভয়ে বেশি ভীত। ঠিক আছে, মিনমিন করে বলল হারকার, কিন্তু এমনভাবে বলতে হবে যেন আমি ফাঁদে না পড়ি। বলবে জেনেট আর আমি যাওয়ার একটু আগে গার্ডের বাসায় গেছিলে তুমি, বলে দিল হার্ডি। কি ঘটেছিল সে জানিয়েছে তোমাকে? বলেছে বাচ্চাটাকে অন্তর থেকে ঘৃণা করত ও, ওকে খুন করার প্ল্যান করেছিল। তার আগে সেই কাল হোগানকে পয়সা খাইয়ে টমকে কিডন্যাপ করিয়েছিল। কি পারবে না? বলল হারকার। আমি খবর পাঠাচ্ছি, তুমি যাও। রাস্তামুখী দরজাটা বন্ধ করে দিল হার্ডি। তারপর ডেস্ক থেকে চাবির গোছাটা তুলে নিয়ে করিডোরের উদ্দেশ্যে এগিয়ে গেল। হঠাৎ থমকে পড়ে বলল, শুধু খবর পাঠালে হবে না হারকার, কাজটা হতেই হবে। গভর্নরকে এটাও জানাতে পারো কোর্টে সাক্ষ্য দেবে মিসেস মুলার। সে রিককে অনুরোধ করেছিল বাচ্চাটাকে খুঁজে এনে দিতে, এবং রিক কথা দিয়েছিল দেবে, এনেও দিয়েছিল পরদিন। মুক্তিপণ টনের কোনো ব্যাপার ছিল না। আর সে টমকে কিডন্যাপ না করে থাকলে করে যে নেই সেটা আমিও জানি, তুমিও জানো। কাল হোগানের কোনো কারণ ছিল না ওকে অ্যারেস্ট করার। তাই রিক যা বলেছে ওটাই ঠিক। কালই প্রথম এলোপাথারি গুলি করতে শুরু করেছিল। তার মানে কালের খুনটা ছিল নিছক আত্মরক্ষার স্বার্থে। ট্রায়ালে এসব বলনি কেন? তখন জানা ছিল না। রিক মিসেস মুলারের সম্মানের দিকে চেয়ে মুখে তালা মেরে বসেছিল। মহিলাও সাহস করে বলতে পারেনি, এখন পারছে। বুঝলাম, বলে উঠে পড়ল হারকার। ঘরের ও প্রান্তে টেলিগ্রাফ যন্ত্রটার দিকে এগোলো। করিডোর ধরে রিকের সেলের সামনে এসে দাঁড়ালো হার্ডি। দরজার তালা খুলে ঢুকলো ভেতরে। জানালা দিয়ে বাইরে ফাঁসির মঞ্চ আর সমবেত উৎসাহী জনতার দিকে চেয়েছিল রিক। হার্ডির দিকে এক ঝলক চেয়ে হাসার চেষ্টা করলো। ওদের আর তর সইছে না বলল। আরও সইবে না বলল হার্ডি। হারকার গভর্নরকে টেলিগ্রাম করছে ফাঁসি মুলতবি করাতে। হারকার ব্যাংকে ধপ করে বসে পড়েছে রিক। আমি ঠিক শুনছি তো? খাটো হাসলো হার্ডি। আজব কথাই বটে। সে যাক, ওর মনোভাব বদলাতে পারা গেছে শেষ পর্যন্ত। ও ব্যর্থ হলে ওর চাইতে দুঃখী মানুষ ডেড হর্সে আর দুটো পাওয়া যাবে না। তুমি ওকে ব্ল্যাকমেইল করছো নিশ্চয়, বলল রিক। শিরাক করল হার্ডি। শব্দটা শুনতে খারাপ লাগে রিক। আসল কথা হচ্ছে ওকে কখনোই পছন্দ করতে পারিনি আমি। আর কাল রাতে তো আচ্ছা মতো পালিশ করে দিয়েছি। ওর চেহারা দেখলেই বুঝতে পারবে। নাক নকশার ঠিক ঠিকানা নেই। অদ্ভুত কিসিমের উকিল বাপু তুমি, সপ্রশংসা সুরে বলল রিক। উকিলের হাতে শেরিফ পোহতো। ওই বেটা গাই না বলদ ফাটিয়ে ফেলবে পত্রিকায়। ইহ, ফাইটিংটা দেখতে পারলে হতো। আক্ষেপ ঝরে ঝরে পড়ল ওর কণ্ঠে। মজা পেতে না, বলল হার্ডি। একতরফা ফাইট, আমার গায়ে টোকাও পড়েনি। রিককে একটা সিগার দিয়ে পকেট থেকে পাইপ আর তামাকের ডিবে বের করলো। তামাক পুড়ে জেলে নিল পাইপ। মুলারের বাসার ঘটনাটা রিককে জানালো, কিন্তু চেপে গেল জেনেটের হোটেল রুমের দুর্ঘটনাটা। আশঙ্কা করেছে ও বললে মুক্তি পেয়ে হারকারকে হয়তো খুনি করে ফেলবে রিক। তবু দেখতে পেলে দুধের স্বাদ ঘোলে তো মৃত্যু, বলল রিক। সিগারটা ধরে আঙুলে ঘুরাচ্ছে ও। আচ্ছা, গার্ডের ব্যাপারটা ভেবে দেখেছ? টম আমার বাচ্চা জানার পর থেকে ওর ক্ষতি করতে উঠে পড়ে লেগে গেল। জেনেটকে সাহায্য করতে ওর বাচ্চাটাকে ব্যবহার করেছে তুরুপের তাসের মতো। বিস্ময়ে তাক লেগে গেছে হার্ডির। জেনেট তো এটা বলেনি সে রিককে জানিয়েছে টম ওরই সন্তান। হার্ডির মুখের ভাবের পরিবর্তনটা ঠিকই টের পেয়েছে রিক। অবাক হলে না? হ্যাঁ, জেনেটই বলেছে। সেই যে রনেজ থেকে এসে যখন শুনলাম বাচ্চা কিডন্যাপ, তখন। মৃদু হাসি ওর ঠোঁটে। মুচকি হাসলো হার্ডি।
লোকটা চমকে ভরপুর। নতুন একটা চিন্তা মাথায় খেলতে প্রশ্ন করল ও। সেজন্যই জেনে শুনেও চুপ করেছিলে না? হাসিটা মুছে গেল রিকের মুখ থেকে। হ্যাঁ, বলল গম্ভীর কণ্ঠে। আমার জীবনের কি দাম? বাঁচলাম না মরলাম তাতে কিছু আসে যায় না। আর জেনেটের কথা বলতে গেলে বিরতি নিয়ে রাগ করলো ও। ওর কথা যতই ভাবি না কেন, সেই স্কুল জীবন থেকেই আমার জন্যে কিন্তু দুর্ভাগ্য বয়ে এনেছে মেয়েটা। কিন্তু ট্রায়ালে এসব ফাঁস হলে সবাই জেনে যেত, আর তাতে বাচ্চাটার ভবিষ্যৎ হয়ে পড়তো অন্ধকার। হাসিটা ফিরে এসেছে ঠোঁটে ওর। বাপ হিসাবে এটা আমার কর্তব্য ছিল। মেটাল ডোর খুলে গেল এ সময়। মনোত্থর পায়ে রিকের ছেলের কাছে এলো হারকার। তারের জবাব জানাতে প্রচণ্ড অনীহা যেন ওর। তুমি আরেকটা হপ্তাহ পাচ্ছ হার্ডি। গভর্নর তোমাকে আর হুইটালকে যত শিগগিরই সম্ভব রাজধানীতে চলে যেতে বলেছেন। যাই, মানুষজনকে বলে দিই আজ আর শো হচ্ছে না। বেজার মুখে থপথপিয়ে অফিসে ফিরে যাচ্ছে হারকার। রিকের দিকে হাত বাড়িয়ে দিতে দাঁত বেরিয়ে পড়ল হার্ডির। নতুন টাইলে দেখবে সব অন্যরকম হবে। আনমনে কর্দমন করল রিক। চোখ ওর হারকারের অপসীয়মান দেহে। ভর্তা বানিয়ে দিয়েছ ওকে, বলল। মিস করলাম, মুখে আফসোসের শব্দ করল। তুমি আরাম করো। দরজার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল হার্ডি। আমি জেনেটকে নিয়ে আসি, ও দেখা করতে চায় তোমার সাথে। ঘাড় কাত করে সায় জানালো রিক। রিক আর জেনেটের প্রাথমিক উচ্ছ্বাস কেটে গেলে পর কথা পারল হার্ডি। তারিক বলল, তোমাকে তো আমি ছাড় করিয়ে ফেলবো বলেছি, কিন্তু তারপর? মানে? জিজ্ঞেস করলো রিক। মানে কি করবে টরবে ভাবছ? ওদের দায়িত্ব নিতে হবে না? জেনেটের দিকে তাকালো। ওদের নিয়ে যাব, বলল রিক। কিন্তু খাওয়াবে কি? প্রশ্ন করলো হার্ডি। সারা জীবন শুধু মাস্তানি করে বেড়ালেই চলবে? বাচ্চা মানুষ করতে হবে না? আমি তো এভাবে তুলে দিতে পারি না ওদেরকে তোমার হাতে। জেনেটের দিকে চাইলো। কি জেনেট, তুমি যাবে ওর সাথে? ও চাইলে আমি না করতে পারবো না। লাজুক চোখে হার্ডির দিকে এক পলক চাইল জেনেট। দেখতে পেল সূক্ষ্ম হাসি ফুটেছে উকিলের ঠোঁটে। এখন অবশ্য তোমাদের টাকা পয়সার চিন্তা নেই, বলল হার্ডি। গার্ডের সমস্ত কিছুই জেনেট আর টম পাবে। ওর টাকা আমি ছোব না, দীর্ঘ কণ্ঠে বলল রিক। আমিও না, বলল জেনেট। তবে চলবে কি করে? বাকুল জিজ্ঞাসা হার্ডির। রিক পারবে সংসার চালাতে? মনে হয় পারবে, বলল রিক। আমি আসলে এখানে এসেই ছিলাম ওদেরকে নিয়ে যেতে। বাচ্চার কথা শুনে বোকার মতো সমস্ত টাকা উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম কেমন পুরুষ মানুষ আমি। একটা বাচ্চার ভয়ে কাতর হয়ে পড়েছি। কিছুদিন পর থেকে আবার লাগলাম কোমর বেঁধে, ফলে হাতে টাকা জমতেও দেরি হলো না। কোথায় সেই টাকা? ব্যগ্র প্রশ্ন হার্ডি। বিগ হর্নসে, বলল রিক। একটা ছোটোখাটো রান্স কিনেছি। মনে হয় আমাদের তিনজনের দিন চলে যাবে ওটার আয়ে। মাথা ঝাঁকিয়ে জেনেটের দিকে চাইল হার্ডি। মেয়েটির গাল বেয়ে টপ টপ করে তখন পানি গড়াচ্ছে। ও এ অশ্রু আনন্দের বুঝতে বেগ পেতে হলো না ওর মতন। ডাক সাইটে উকিলের। সমাপ্ত।